মিম নাস্তা করে রেডি হয়ে নে কলেজের জন্য। আজ মডেল টেস্ট আছে, কলেজে যাওয়া জরুরি, নয়তো বিয়ের এত তোড়জোড়ের মধ্যে থেকে যাওয়ার ইচ্ছা ছিল না। ফাহমিদা ব্যস্ত হাতে সব গুছিয়ে দিয়ে বললেন, চৈত্রের সাথে তো কথা হলো না, একটু পর ফোন দিব। আর মেয়েটা যে কেমন আছে। আর নিচে থেকে তো আজ হর্নের শব্দ শোনা যাচ্ছে না। দিহান আসেনি হয়তো তোকে নিতে। গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, হেঁটে যাস না। মায়ের কথা শুনে হু হা কিছুই বলল না মিম। তবে বেশ অবাক হলো দিহান আসেনি শুনে। অকারণেই মনটা খারাপ হয়ে গিয়েছে। হুট করে সব কিছু শূন্য শূন্য লাগছে। বিমর্ষ চেহারা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। নিচে এসে দেখে সত্যিই আসেনি দিহান। মোবাইল তো উপরে রেখে এসেছে। দারোয়ানের কাছ থেকে চেয়ে ওনার মোবাইলটা দিয়ে দিহানের নাম্বারে ফোন দিল। এই কদিনে নাম্বারটা একদম মুখস্থ ততস্থ করে নিয়েছে মিম, ঠোঁটস্থ করে নিয়েছে মিম। কেন নিয়েছে নিজেও জানে না, কিন্তু মাঝে মাঝে অনুভব হয় দিহান ছাড়া ও ভীষণ অচল। এই মুহূর্তেও ঠিক এমন অনুভূত হচ্ছে। পরপর কয়েকবার কল দিল মিম। অপর পাশ থেকে প্রত্যেকবার বিজি শোনালো, ওয়েটিং দেখাচ্ছে। সাত সকালে কার সাথে এত কথায় ব্যস্ত দিহান? ওকে নিতে পর্যন্ত এলো না, ভুলে গেল। প্রায় আধ ঘন্টা ধরে ফোন করেও ব্যস্ত পেয়ে এবার মিমের ধৈর্যের বাঁধ ভাঙল। চারপাশের সব কিছু বিষ মনে হচ্ছে ওর। কেন গা ভাসাতে গেল আবেগে? কেন পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে? শেষমেশ ভালোবাসতেই হলো দিহানকে। অন্য কাউকেও তো বাসা যেত না। হাবিজাবি প্রশ্নে মন ব্যাকুল। দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মিম? কিছু না চাচা, এই নিন আপনার মোবাইলটা। গেট দিয়ে বের হয়ে একটা সিএনজি ডেকে উঠে যায় মিম। পরীক্ষা দেবে না সে আজ। মনের উচ্চাটন নিয়ে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় ওর পক্ষে। দিহানের অল্প পরিমাণ অবহেলা সহ্য করার শক্তি নেই তার। নির্দিষ্ট স্থানে গাড়ি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ল মিম। হাত ঘড়িতে সময় দেখে নিল, 10টা বেজে গেছে। এমন সময় অফিসে থাকে দিহান, তাই সোজা এখানেই আসে। লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে 4th ফ্লোরে উঠে যায়। ক্লান্তিতে বড় বড় শ্বাস ফেলছে মেয়েটা। কলেজ ড্রেসটা ঘামে অল্প স্বল্প ভিজে গেছে। রিসেপশনে চাকরিরত মেয়েটাকে উদ্দেশ্য করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, মিস্টার দিহান আছেন? মেয়েটা তুখোড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মিমকে, মুখে হাসি ফুটিয়ে বলে, আসেন ম্যাম, তবে স্যার এই মুহূর্তে মিটিংয়ে আছেন, আপনাকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ লাগবে? এই ধরুন 2 থেকে 3 ঘন্টা। এত দেরি? আপনি ওনাকে একটু ইনফর্ম করবেন যে মিম এসেছে। সরি ম্যাম, আই ক্যান ডু দিস। অপেক্ষা করুন। এত সময় অপেক্ষা কি পসিবল? মিনিট 5 কথা বলেই তো চলে যাবে ও। মিম নাছরবান্দা হয়ে বলল, আপনি একবার ইনফর্ম করুন। মেয়েটা রাজ্যের বিরক্তি প্রকাশ করে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে না জব রিলেটেড কোনো কাজে এখানে এসেছেন। আমার জানা মতে আপনি স্যারের রিলেটিভও না, তাই মিটিংয়ের মাঝে আপনার জন্য আমি স্যারকে ডিস্টার্ব করতে পারবো না। চাইলে ওয়েট করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান গো। মিমের মেজাজ গরম হয়ে গেল মেয়েটার ব্যবহারে। কিন্তু একদিক থেকে মনে হলো মেয়েটা সঠিক, নিজের কর্তব্যই তো পালন করেছে। মিম দিহানের কেবিনের সামনে সিটে বসে অপেক্ষা করতে থাকে। অফিসের সকল কর্মচারীরা অদ্ভুত চোখে দেখছে ওকে। সবার দৃষ্টি এমন, হয়তো মিম কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা প্রাণী, নয়তো পাবনা থেকে ফেরত পাগল। এত করে দেখার কি আছে? বসে থাকতে থাকতে মাথা ব্যথা করছে। এবার অস্বস্তি লাগছে ভীষণ। মিমের ইচ্ছে করছে কেবিনের দরজা ঠেলে রুমে ঢুকে যেতে। এত অপেক্ষা সে কখনো করেনি। তবে দিহানকে অপেক্ষা করিয়েছে ঘন্টার পর ঘন্টা। একদিন তো ইচ্ছে করে কলেজ ছুটির টাইম ভুল বলেছে মিম। দিহানের ধৈর্য শক্তি পরীক্ষার প্রবল আকাঙ্ক্ষা ছিল, তাই বলেছে ছুটি জলদি দেবে। এমন বলে দিহানকে পুরো 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিল। দিহান জিতেছিল সেই দিন ধৈর্য পরীক্ষায়, নয়তো ভালোবাসায়। একটুও বিরক্ত কিংবা জেদের দেখা মেলেনি তার চেহারায়। উল্টে বলেছিল, দীর্ঘ অপেক্ষার পর তোমার ঘনত্ব মুখশ্রী দেখে হৃদয়ের শীতল স্রোত অনুভব করছি আমি মিম ডিম। অধিক ক্লান্তির মাঝেও মিমের অধর দুটো প্রসারিত হয়ে এলো দিহানের সেদিনকার কথা মনে করে। কতই না মোহনীয় ছিল দিহানের উচ্চারিত সেই বাক্যটুকু।
সময়ের স্রোতে মিম এখন বড্ড অবিশ্রান্ত হয়ে পড়েছে। দেয়ালে আটকানো বিশাল ঘড়ির দিকে তাকাতেই দেখে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এবার খুবই কষ্ট অনুভব করছে মিম। দেয়ালে মাথা ঠেকিয়ে রইল ও। আজ কিছুতেই ফিরে যাবে না সে দিহানের সাথে দেখা করা ব্যতীত। কেন থাকবে দিহানের ফোনে ব্যস্ত? কেন ভুলে যাবে সে নিজ থেকে নেওয়া দায়িত্বটুকু? নানান চিন্তায় বিভোর মিমের চক্ষুদয় লেগে আসে একটা সময়। শত চেষ্টা করেও খোলা রাখতে পারল না সে। ঘড়ির কাঁটার ঘূর্ণনের সাথে চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু গভীর ঘুমে তলিয়ে যাবার মুহূর্তেই গালের শীতল হাতে স্পর্শ পুরো দেহ ঝাঁকুনি দিয়ে ওঠে। বিস্ফোরিত নয়নে সামনে তাকাতেই দেখে দিহান দাঁড়িয়ে আছে, ভ্রুযুগল কুচকানো তার। দিহানকে দেখেই সব জমে থাকা রাগ অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। ঝড়ের বেগে দিক বিদিক ভুলে দিহানের কলার আঁকড়ে ধরল মিম। হতভম্ব হতভাগ দিহান, পাশাপাশি অফিসের সকল স্টাফ। দিহান চারিদিকে চোখ বুলায়, পরক্ষণেই স্মিত হাসে কোমর জড়িয়ে শূন্যে তুলে নিল মিমকে। সবার উদ্দেশ্যে কড়া করে বলে উঠল, সবাই যে যার কাজে যান। অফিসের সকলের মাঝে কানাঘুষো শুরু হয়ে যায়। দিহান নিজেও বেকল বনে গেল মিমের কর্মকাণ্ডে। শূন্যে তুলে কেবিনে নিয়ে এলো। মিমের কোমরে বলিষ্ঠ হাত জোড়া পেঁচিয়ে রেখে প্রশ্ন করে, কি হয়েছে মিমডিম, এত রাগ? আজকে কি কলেজ ছিল তোমার? খুন করবো আমি আপনাকে। এই আপনার দায়িত্ব? আমার পরীক্ষা ছিল আজ, অথচ আপনি ফোনটাও ধরছিলেন না। মাত্র 2-1 দিন অবহেলা করা শুরু করে দিলেন আমাকে। ভালোবাসা শেষ? আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। ফেক আপনার ভালোবাসা। রাগে চোটে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে মিমের। দিহানের বুকে মাথা টেকিয়ে কেঁদে যাচ্ছে। দিহানের ঠোঁটের কোণে সুপ্ত বাঁকা হাসি ফুটে ওঠে। মিমের কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে বলল, আমি কি কখনো তোমায় ভালোবাসি বলেছি? দুম করে একটা কিল বসিয়ে দিল মিম দিহানের বক্ষস্থলের ঠিক বাপাশে। ব্যথায় নাক মুচ কুচকে ফেলল দিহান। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো ব্যথাতুর আর্তনাদ। মিম প্রথমত নিজের কাণ্ডে হতবাক হলেও পরমুহূর্তে দাঁড়িয়ে রইল নির্বিকার, ভাবলেশীন হয়ে। তার মুখটা একদম দিহানের বুক ছুঁই ছুঁই। চিকন হাত দুটো গলিয়ে দিল দিহানের 2 বাহুর নিচ দিয়ে। পিঠ জড়িয়ে ধরল 2 হস্তে। আর একটু মিলেমিশে চেপে গেল সে দিহানের বুকের মধ্যিখানে। দিহান কোমর শক্ত করে চেপে ধরে, চাপা গর্জন করে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমাকে মেরে আবার আমার বুকে ঢুকে পড়ছ। মিমের সহজ সরল স্বগতোক্তি। মিথ্যা বললে এমন 1000টা কিল ঘুষি পড়বে আপনার বুকে। দিহান ভ্রু কুচকালো। মিমের নরম দেহখানি শক্ত করে চেপে ধরে বলল, আমি কখন মিথ্যা বললাম? আমি তো ঠিকই বলেছি, তোমাকে ভালোবাসি বলেছি আমি একটা বারও। মিম রোষপূর্ণ স্বরে বলে উঠল, বলেননি কেন? ভালো তো ঠিকই বাসেন। বলেননি তাই আমি আপনাকে আরেকটা শাস্তি দিব। অধৈর্যগল প্রসারিত করল দিহান। ঠোঁট উল্টে বলল, বুকে আর কিল দেও না মিমডিম, মরে যাবো একদম। মিম চোখ ছোট ছোট করে তাকায়, ধীর স্থির ভঙ্গিতে ভাবে। দিহানের কষ্টের কথা চিন্তা করে অন্য একটা বুদ্ধি আটে মাথায়। বিলম্বিত না করে অকস্মাৎ নিজের ধারালো দাঁত বসিয়ে দিল দিহানের ঘাড়ে। আউচ শব্দ সৃষ্টি করে ঘাড়ে এক হাত চেপে ধরে দিহান। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে, বলে, কামড়টা ঠোঁটে দিতে পারতে। শাস্তি স্বরূপ হলেও তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়াতে পেতাম। এই যাত্রায় লজ্জায় রাঙা হয়ে ওঠে মিমের গাল মুখ। জোশের ঠেলায় হুঁশ হারিয়ে এত সময় কি করল সে? লজ্জায় ধূপ ধাপ কাঁপছে অন্তঃস্থল। সদ্য জন্ম নেওয়া অনুভূতিরা পাল তুলছে। শিরায় উপশিরায় কেমন নিত্য নতুন ছন্দ বয়ে চলেছে, ভালোবাসার ছন্দ। দিহানের বাঁধন হতে সরে আসতে নিলেই দিহানের বাঁধ সাধে কাছে টেনে নিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে কয়েক পল। মিমের লজ্জামাখা আখিদয় চিকন তিত্তির করে ঠোঁট দুটোতে। মৃদু হাসল সে, ঘোর লাগা স্বরে আওড়ালো, ভালোবাসে তো মিমডিম, ভয়ঙ্কর রকমের ভালোবাসে তোমায়। আমার জীবনের নতুন সুখ তুমি, যে সুখ হারাতে রাজি নয় আমার মন। আমার শেষ নিঃশ্বাস অবধি তুমি নামক সুখ অসুখ আমার প্রয়োজন, ভীষণ প্রয়োজন। মিমের হৃদস্পন্দন থমকে গেল কি? মেয়েটা নড়তে ভুলে গেল, শ্বাস ফেলতে ভুলে গেল। অস্বাভাবিকভাবে কিছু একটা ছুটতে শুরু করলো হৃৎপিণ্ডে, রন্ধ্রে রন্ধ্রে।
পরক্ষণেই ভারী এবং বড় বড় নিঃশ্বাস বের হয়ে আসতে থাকে। ও তো জানতো, দিহানের চোখের ভাষা পড়তে পারত, বুঝতে পারত দিহানের অব্যক্ত অপ্রকাশিত ভালোবাসা, প্রেম, অনুরাগ। তাহলে তাহলে এই মুহূর্তটা এমন কেন মনে হচ্ছে? নিজেকে পাগল পাগল লাগছে কেন? ভালোবাসা প্রকাশ হলেই কি এমন হয়? এমন দমবন্ধ করা অনুভূতির সৃষ্টি হয় হৃদয়ের গহীনে? আর সহ্য করতে পারল না মিম। ঝাপটে ধরল দিহানকে, এলো মেলো অবিন্যস্তভাবে বলল, আমিও ভালোবাসি আপনাকে। দিহানের শূন্য বক্ষপিঞ্জর আজ পরিপূর্ণ হলো। তৃপ্তিদায়ক হাসি খেলে গেল অধরে। এই পিচ্চি মেয়েটাকে অল্প কয়েকদিনে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে ও। ফেলেছে বললে ভুল হয়ে যাবে, বড্ড বড় ভুল। কারণ এই মেয়ে বাধ্য করে রেখেছে ওকে ভালোবাসতে। নিজের রাগ কর্কশ ব্যবহারে রাতের পর রাত নির্ঘুম রেখেছে দিহানকে এই পিচ্চি মেয়েটা। মানুষ নাকি সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, সুন্দরে বিমোহিত হয়। অথচ প্রথমবার চৈতিকাকে দেখতে গিয়ে মায়ের মিমকে পছন্দ হলেও দিহানের কোনো অনুভূতি জাগেনি মিমের প্রতি। মা যখন দিনের পর দিন কানের কাছে প্যান প্যান করে জ্বালিয়ে মেরেছে মিমকে বউ করে আনার জন্য, তখন দিহান বাধ্য হয় মিমের মুখোমুখি হতে। তখনও সাফারাতের হবু শালী হিসাবে মজা করে সে। কিন্তু মিমের রাগ ব্যবহারে প্রেমে মত্ত হয় দিহান, ডুবে যায় এক প্রকার, যেখান থেকে ফিরে আসার উপায় মেলেনি আর। এখন তার মিমকেই চাই, সারা জীবনের জন্য চাই। মিমের চুলের ভাঁজে গাঢ় চুম্বন আঁকল, নড়ে চড়ে উঠল মিম, খামচে ধরে তাকে। দিহান আলতো হেসে বলে উঠল, আমি কিন্তু প্রেম করতে পারবো না মিম, ভালোবাসি বললেও আমার দ্বারা প্রেম সম্ভবই না। মিম হকচকিয়ে যায়, ভরকে যায়, অদ্ভুত দৃষ্টিতে তাকায়, মুখে আওড়ায়। মানে? দিহান ওর কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। চক্ষু বুজে আসে মিমের প্রগাঢ় স্পর্শে, একটুখানি ঝুঁকে আসে দিহান ওর পানে। বক্ষস্পন্দন বেড়ে যায় তার, গরম তপ্ত নিঃশ্বাস চোখে মুখে উপচে পড়ছে দুজনের। উভয় পক্ষের নিঃশ্বাস মিলেমিশে একাকার। মিমের পা দুটো টলছে, হুট হাট নতুন অনুভূতিতে অভ্যন্তর বেসামাল হয়ে পড়ছে। গালে গভীর স্পর্শ পেতেই আরও কেঁপে ওঠে দেহখানি। দিহান থামল না, এক হাত শক্ত করে আঁকড়ে ধরে পরপর 3টে চুমু খেলো গালে, সরে এসে বলল, ঠিক এই জন্যই প্রেম সম্ভব নয় আমার দ্বারা। তোমার যত কাছাকাছি থাকবো আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বসবো, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না আমি। প্রেম করলেই ভুল হবে, তোমাকে স্পর্শ করতে ইচ্ছে হবে। মিম ধপ করে নেত্রযুগল মেলে ধরল, চোখে তার একটাই প্রশ্ন। তাহলে? দিহান যেন তা পড়ে ফেলল, বলল, বিয়ে করো পুচকি, তোমায় বউ বানিয়ে দিন রাত কন্ট্রোললেস হলেও ক্যারেক্টারলেস উপাধি তো পেতে হবে না। আজই মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। মিমের সারা মুখশ্রী নিমেষেই লাল হয়ে উঠল। বিয়ে? এই শব্দ যে তার মন প্রাণে ছুটে চলেছে উদ্ভ্রান্তের মতন। বান্ধবীদের মুখে কত যে লাভ স্টোরি শোনে, সাথে ব্রেকআপ এর গল্পও। কেউ কেউ তো বলে বয়ফ্রেন্ড চিট করেছে, বিয়ের নাম করে এটা সেটা করে ঠকিয়েছে, বিয়ের কথায় বেঁকে গিয়েছে। মিম কল্পনাও করেনি ভালোবাসা প্রকাশ হতে না হতেই বিয়ে নামক শব্দ তার শ্রবণগ্রন্থি দিয়ে সোজা কলিজায় এসে বিঁধবে, সাথে একরাশ মুগ্ধতা বিস্ময় নিয়ে। মনে মনে যখন খুশির জোয়ার, তখনই মায়ের নিঃসঙ্গতার কথা মনে পড়তেই আতকে ওঠেও। আমতামতা করে রয়ে শুয়ে বলে, আমাকে ছাড়া আমার মা একা হয়ে যাবে দিহান, আম্মুকে ছাড়া থাকতে পারবো না আমি। আপু তো এই ভয়ে আমাদের ছেড়ে থাকতে রাজি হয়নি। দিহান ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে, ঠোঁটে ঠোঁট চেপে ক্ষীণ সময়ের ভাবে, মুখে হাস ফুটিয়ে বলল, বউ আনতে পারবো, সাথে একটা মা আনতে পারবো না। চকিতে মুখ তুলে তাকালো মিম, চোখে মুগ্ধতা। সে কেমন করে মানুষকে ভালোবাসলো? সে কেমন মানুষকে ভালোবাসলো? সব সময় বোনকে বলে, আসল তুমি তো খুব লাকি আপু। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সে নিজেও খুব ভাগ্যবতী, খুব বেশি। চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কিন্তু আপনার পরিবার? আমার পরিবারেও আমি ও আমার মা ব্যতীত কেউ নেই। আর আম্মু তুমি বলতে পাগল, আশায় বসে আছেন কবে ওনার পুত্রবধূ হয়ে পায়ের পদরে ফেলবে তার বাড়িতে। আম্মুকে আমি ম্যানেজ করব, একদিন তুমি দেখবে আমার 2 মা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবেন। মিম পাশে সোফায় বসলো, দিহান পানির গ্লাস এগিয়ে দিল, কণ্ঠে তার উৎকণ্ঠা।
খারাপ লাগছে তোমার? ক্লান্তি। দিহান অপরাধী স্বরে বলল, আমি ভেবেছিলাম বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলে, তাই আজ কলেজ যাবে না। তোমার পরীক্ষা ছিল সেটা জানতাম না আমি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, প্রবলেম নেই। দিহান রিসেপশনের মেয়েটাকে ফোন দিল। সঙ্গে সঙ্গে হাজির হলো মেয়েটা। চোখ ঘুরিয়ে এক পলক তাকালো অবসন্ন মায়াযুক্ত ফর্সা মুখের মেয়েটার দিকে। মিমও একবার তাকালো। দিহান কাট কাট গলায় প্রশ্ন ছড়ে মেয়েটার উদ্দেশ্যে, আপনি আমাকে জানাননি কেন যে কেউ আমার সাথে দেখা করতে এসেছে? কেন বসিয়ে রাখলেন মিমকে এত সময়? মেয়েটা মাথা নত করে জবাব দিল, সরি স্যার, আজকের মিটিংটা খুব জরুরি ছিল, তাই ডিস্টার্ব করতে চাইনি। দিহানের মাথার রগ দপ দপ করে উঠল। তবুও মেয়েটার সাথে চেঁচালো না সে। মেয়েটা তো নিজের কর্তব্য কাজ করছে। ঠিক আছে, নেক্সট টাইম কেউ ইমার্জেন্সি দেখা করতে চাইলে আমাকে বলবেন। আর ইনি আপনাদের ম্যাম, অফিসে আসলে ওর যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। মেয়েটা বিস্ফোরিত নয়নে মিমের দিকে তাকায়। মিম লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে যায়, কারণ বয়সে মেয়েটা চৈত্রিকার সমান হবে। এত বড় একটা মেয়ের সামনে দিহান ওকে ম্যাম সম্বোধন করায় জড়তা কাজ করছে। ওকে স্যার। বলে দ্রুত বেগে প্রস্থান করে মেয়েটা। যাওয়ার আগে দিহান বলে দিল মিমের জন্য ক্যান্টিন থেকে বার্গার পাঠাতে। শান্তশিষ্ট নম্র ভদ্র হয়ে খাবার টেবিলে বসে আছে চৈত্রিকা সবার সাথে। সকালে যে এই বাড়িতে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে তার ছিটে ফোটাও নেই আনাচে কানাচে। সাফারাত নিজের প্লেটে খাবার তুলে নিল। চৈত্রিকার সামনে প্লেট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার লজ্জায় আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে পারছে না ও। সুফিয়া, প্রিয়ন্তী, চাচা, চাচি নিজেদের মতো করে খাবার খেয়ে যাচ্ছেন। দুপুরের সময় চলছে। ঘড়ির কাঁটায় 2টো ছুঁই ছুঁই। মৌসুমী বেগম সেই সকালে নিজের ব্যাকপ্যাক গুছিয়ে বিদায় হয়েছেন। চৈত্রিকার এতে বেশ খারাপ লাগে, কিন্তু সাফারাতের কড়া নির্দেশে মৌসুমীর সাথে ক্ষমা চাওয়া বা কথা বলার সুযোগটুকুও মেলেনি। আর না এই বাড়ির কোনো সদস্যের সাথে। এই প্রাচুর্যে ভরপুর বাড়িটায় যেন মানুষ নয়, যত সব যান্ত্রিকতার ছড়াছড়ি। কারো সাথে মিলবন্ধন নেই, আন্তরিকভাবে কথা পর্যন্ত বলে না। চৈত্রিকার মনে হচ্ছে এত আত্মীয় স্বজনদের ভিড়ের মাঝেও সাফারাত একা, ভীষণ একা। এখন কথা হলো সবাই গোগ্রাসে খেয়ে যাচ্ছে, অথচ মিনা ওর সামনে প্লেট দিল না। খাবার দূরে থাক। সাফারাত নিজের প্লেটে খাবার নিয়ে এক লোকমা পুড়ে বলল, আপনি খেতে পারবেন না চৈত্র, আপনার হাত পুড়ে গেছে। চৈত্রিকা বোকা বনে গেল। কতটা দায়সারা ভাব মিশ্রিত বাক্য সাফারাতের। যদি নাই খেতে পারে তাহলে তাকে ডাইনিং টেবিলে এনে বসিয়ে রাখার মানেটা কি? এটা ঠিক কোন জাতের মানুষ? অভিমানে কতগুলো অভিমান্য শব্দমালা শুনিয়ে দিতে ইচ্ছে পোষণ করলো চৈত্রিকা। মুখ গোমড়া করে বসে রইল। অপরদিকে মিনা, প্রিয়ন্তী মিটমিট করে হাসছে। সুফিয়া বেগম, চাচা চাচি নীরবে খেয়ে উঠে গেলেন। কারো খাওয়া বা না খাওয়া নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এ কটা বার জিজ্ঞেস করলো না, একটা বার জিজ্ঞাসা পর্যন্ত করলেন না চৈত্রিকাকে খাবার কেন দেওয়া হচ্ছে না। ফিরলেনও না। চৈত্রিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সাফারাতের দিকে ছল ছল তাকালো ও। এই মানুষগুলোর সাথে কেমন করে থাকতো সাফারাত? একজন স্বার্থপর যান্ত্রিক মানব। বড়রা উঠে যেতেই সাফারাত নিজের প্লেট থেকে এক লোকমা ভাত চৈত্রিকার মুখের সামনে ধরল। অবাক হলো চৈত্রিকা, সঙ্গে সঙ্গে নতমস্তক মুখে নিয়ে নিল। প্রিয়ন্তী সুর টেনে বলল, বেশি করে খেও ভাবি, কিপটামি করো না। সাফারাত চোখ রাঙাতেই প্রিয়ন্তী মিনা কেটে পড়ে। চৈত্রিকা মুখে খাবার নিয়ে মৃদু হাসে। পরক্ষণেই শ্রবণ হলো নরম স্বরের ডাক, চৈত্র। জি। খারাপ লাগছে আপনার? চৈত্রিকা জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করল, বলল, খারাপ লাগবে কেন? আমার জীবনে এসে? চৈত্রিকা মাথা নাড়ল। কণ্ঠনালী হতে বেরিয়ে আসা বাক্যে অগাধ বিশ্বাস মিশ্রিত। চৈত্র মরে যাবে, তবুও আপনাকে নিয়ে আফসোস জাগাবে না। আপনি আমার সুখের আরেক নাম সাফারাত। সাফারাত এক ভ্রু উঁচিয়ে বলল, আপনি কি জানেন চৈত্র, সুখ হাওয়াই মিঠে? চৈত্রিকা চমকালো না, বরং সাদামাটা উত্তর দিল, জানি, সুখ কখনো চিরস্থায়ী হয় না, হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায়।
প্রগাঢ় চাহনি নিক্ষেপ করলো সাফারাত চৈতিকার দিকে। নিমেষেই এক হয় 4 চোখ। হৃদযন্ত্রের গতি হয় নিয়ন্ত্রণ হারা। সাফারাত তেজি স্বরে বলল, সুখকে আমি অসুখ বানিয়ে বেঁধে রাখবো চৈত্র। এই অসুখ কখনো সারবে না, তবে তার মেয়াদ আপনাতেই সীমাবদ্ধ। আপনি আছেন মানে কারো সাধ্য হবে না আমার সুখ কেড়ে নেবার। চৈতিকা নিঃশব্দে হাসে। বলতে চায় আমার সুখও আপনার সীমাবদ্ধ সাফারাত, কিন্তু বলতে পারল না। প্রশান্তি অনুভব করলো কেবল। আমি পারবো না সাফারাতকে কন্ট্রোল করতে। এবার জার্মানি থেকে ফেরার পর ছেলেটা আরও জেদি হয়ে উঠেছে। কথা বলতেও অনেক মেপে মেপে বলে। আমার সাথেও আজকাল কথা বলে না। ওর জীবনের ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে পারছি না। আমি যদি বিয়েতে না করে দিতাম তাহলে কি সাফারাত শুনতো? আমি যথাসাধ্য চেষ্টা করেছি জেরিনকে এই বাড়ির বউ করে আনতে। তোরা তো কানাডা বসে আছিস, পারলে ছেলেটার সামনে এসে দাঁড়া। এই সাহস নেই তোদের? আমার জন্যই পারলি আহমেদ পরিবারের বউ হতে, না হলে কবেই মুখ থুবড়ে পড়ে থাকতি। আমার ছেলেকেও পাওয়া হতো না তোর। দেখি আমি ওই মেয়েকে নিয়ে কি করা যায়। ছেলেটার মাথা একদম খেয়ে ফেলেছে ওই ছোট্ট ঘরের মেয়েটা। ফোন রাখ এখন। সুফিয়া বেগমের সাথে কথা বলতে এসেছিল চৈত্রিকা। দরজার মুখে দাঁড়িয়ে এসব শুনে প্রচণ্ড অবাক হলো। সুফিয়া বেগমের কথাগুলো কিছু কিছু ঠাউর করতে পারলেও পুরোপুরি বোধগম্য হলো না ওর। সুফিয়া বেগম পিছন ফিরে চৈত্রিকাকে দেখলেন। কোনো প্রকার রিয়াক্ট করলেন না তিনি। ওনার চোখে মুখে বিস্ময় দেখতে পেল না চৈত্রিকা। মুখভঙ্গি একদম সরল স্বাভাবিক। চেহারায় ভয়ের কিংবা হকচকানোর লেশ মাত্র নেই। চৈত্রিকা বুঝতে পারছে না ওনার এত স্বাভাবিক থাকার কারণ, কেননা উনি কিছুক্ষণ পূর্বেই তাকে নিয়ে কার সাথে কি যেন বলাবলি করছিলেন। সাফারাতকে কন্ট্রোল করার কথা আওড়াচ্ছিলেন। কার সাথে বলছিলেন এসব? খটকা লাগছে চৈত্রিকার। দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলল, দাদি আসবো? সুফিয়া বেগম থমথমে মুখে অনুমতি দিলেন। আসো। ধীর স্থির গতিতে রুমে ঢুকল চৈত্রিকা। সুফিয়া বেগম বিছানাতে বসতেই সে মলিন মুখে বলে উঠল, দাদি, আপনি কি রাগ করে আছেন আমার সাথে? আমি সকালের জন্য দুঃখিত। পুপুর সাথে আমি তর্ক করিনি, উনি ইচ্ছে করে আমার সাথে লেগেছেন। তবু আমি নিজেকে দোষী মানি। সুফিয়া বেগম হাঁটু গেড়ে সম্মুখে বসে থাকা মেয়েটার দিকে তাকালেন এক পলক। রুষ্ট স্বরে বললেন, তোমার কারণেই আমার মেয়েকে এভাবে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। আমি তো মা, নিজের মেয়ে অপমান কি করে সহ্য করি বলো? চৈত্রিকার চোখে বিষণ্ণতা ভর করল। আনত স্বরে বলল, আমি বুঝতে পারিনি সাফারাত, এমন করবেন। আমায় ক্ষমা করে দিন, আমি ফুপিকে ফিরিয়ে আনবো। তার প্রয়োজন নেই। আমি মা হয়েছি বলে অন্যায় সহ্য করব না। চৈত্রিকা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সুফিয়া বেগমের কথার আগামাথা বুঝতে অক্ষম ও। মাথা নেড়ে বলে উঠল, বুঝিনি দাদি। তৎক্ষণাৎ ঠোঁট এলিয়ে হাসলেন সুফিয়া বেগম। চৈত্রিকার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বললেন, মৌসুমী তোমার সাথে অন্যায় করেছে। প্রথমে আমার কষ্ট হলেও তোমার দিকটা ভেবে দেখলাম। তোমাকে একটা কথা বলি চৈত্রিকা, মনোযোগ দিয়ে শুনবে। চৈত্রিকা কণ্ঠে নম্রতা এঁটে বলল, বলুন দাদি। সুফিয়া বেগম এরপর শক্ত হলেন। বললেন, এই পরিবারে তোমার চলাচল ও সাফারাতের জীবন স্বাভাবিকভাবে থাকা অসম্ভব। আমি নিজে বরাবর ব্যর্থ সাফারাতকে কন্ট্রোল করতে। হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরিবারের প্রত্যেক সদস্যদের মন থেকে হিংসা বিদ্বেষ সরিয়ে ভালোবাসা জাগাতে। স্ট্রং থেকেও, অনেক কিছু সয়ে যেতে হবে। সামলে নাও নিজের জীবন। চৈত্রিকা উঠে দাঁড়ালো। সুফিয়া বেগমের কথা এখনও ঠাহর করতে পারল না সে। কোনগুলো সত্য? দরজার অভিমুখে দাঁড়িয়ে যেগুলো শুনল, নাকি এখন যেই পরামর্শগুলো দিল? সুফিয়া বেগম ঠিক কেমন মনের মানুষ? ভালো নাকি খারাপ? কোন রূপটা সত্য? চৈত্রিকার মাথায় এই বাড়িতে ঘটে যাওয়া শুরু থেকে সব কিছুই ঘুরপাক খাচ্ছে। ওর স্বস্তি মিলবে না যতক্ষণ না সব কিছুর জট খোলে। তার জন্য সবার আগে সাফারাতের মায়ের মৃত্যু বাবাকে ঘৃণা করার কারণ। পরিবারের সাথে সবার সাথে দূরত্বের কারণ জানতে হবে ওকে। কার কাছ থেকে জানবে? চট করে মনে পড়ে গেল মিনার কথা। হ্যাঁ, মিনা তো একদিন আবছা আবছা বলেছিল সাফারাতের বাবা মার ব্যাপারে।
পা বাড়িয়ে বেরিয়ে যেতে নিলে সুফিয়া বেগম ডেকে উঠলেন। থমকে গেল চৈত্রিকা ডাক কর্ণপাত হওয়া মাত্র। পা দুটো আটকা পড়ল মেঝেতে। সুফিয়া বেগম দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। এগিয়ে এসে ওর হাত দুটো কাঁপা কাঁপা হাতে মুঠোয় পুরে বললেন, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ সাজতে হয় আমার এই পরিবারটাকে এক করার জন্য, কিন্তু আজও পারলাম না। মরে যাওয়ার আগেও দেখা হবে না আমার সুন্দর একটা পরিবার। নিজের পেটে ধরা ছেলেটার সাথে দুদণ্ড কথা বলার সুযোগ নেই। সাফারাত দেখতে পারে না ওকে, ঘৃণা করে সে নিজের জন্মদাতাকে। আমার কথা শুনে না। ছেলেটার সুখ শান্তি তোমার মাঝে চৈত্রিকা। আমি জানি ও মরে গেলেও তোমাকে কষ্ট দিতে পারবে না। তুমিই পারবে সব অশান্তি দূর করে বাপ ছেলেকে এক করতে, আমার পরিবারটাকে এক করতে। চৈত্রিকা ঘাবড়ে গেল, থমকালো। ও বুঝতে পারল আত্মীয়তা রক্ষার্থে সুফিয়া বেগম ভালো খারাপ দুটো রূপ চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনটা আসল? বৃদ্ধার চোখে ভর্তি টলমল করা জল, এটাই আসল সত্যি? কণ্ঠে সুন্দর পরিমাণ দেখবার কাতরতা, চোখে জল মিথ্যে হতে পারে না। চৈত্রিকা নিজেও সুন্দর একটা পরিবার দেখতে চায়। ও নিজে কখনো বাবার আদর পায়নি, তাই চায় সাফারাত বঞ্চিত না হোক। তার বাবা তো এখনও জীবিত আছে, আর ভালোবাসার মানুষটা সুখের জন্য একটুখানি লড়াই করতে কষ্ট কিসের? মিহি স্বরে জিজ্ঞাসা করল, বাবা দেশে আসছেন দাদি? আসবে কয়েকদিন পর। ওর এই বাড়িতে ঢোকার পারমিশন নেই, তাই আসলেও হোটেলে থাকে, নয়তো আমার বাপের বাড়িতে। চৈত্রিকার কণ্ঠে অবাকতা, বিস্ময়। আপনার বাপের বাড়িতে? সুফিয়া প্রত্যুত্তর করলেন, কণ্ঠস্বর নিষ্প্রভ, মলিন। ওটা ওর শ্বশুর বাড়িও। সাফারাতের মায়ের মৃত্যুর পর আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করে সে। চৈত্রিকা ঠোঁট গোল করে বলল, ও। সুফিয়া বেগমের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে এলো চৈত্রিকা। চারদিকে চোখ বুলিয়ে কোথাও সাফারাতের দেখা মিলল না। ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মস্তিষ্কটা অচল ঠেকছে ওর নিকট। সাফারাতের বয়স ঠিক কত বছর ছিল ওর মায়ের মৃত্যুর সময়? ওকে কোনো প্রশ্নই করতে পারবে না চৈত্রিকা, এতে সাফারাত কষ্ট পাবে। রেগে যা বলবে রেগে যাবে। সিলেটে থাকতে বলে দিয়েছিল তার বাবা মায়ের ব্যাপারে প্রশ্ন করা বারণ। ভয়ঙ্কর রক্তিম ছিল সেই দিন, সেই মুহূর্তে চক্ষুদ্বয়। চৈত্রিকা মানুষটাকে কষ্ট দিতে চায় না, বরং সুখ বিলীন করে দিতে চায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাবনা ভঙ্গ হয়ে যায় চৈত্রিকার। বাঁক ফিরে তাকালো ও। সাফারাত তোয়ালে দিয়ে মুখ মুছে কাবার্ডের দিকে এগিয়ে গেল, ফিরেও তাকালো না একটাবার। এই লোকের অ্যাটিটিউড দেখলে চৈত্রিকার মরি মরি অবস্থা। নিজের বউকে দেখতেও হয়তো হিসেব করে দেখে গম্ভীর স্বভাবের এই মানুষ। কাবার্ড থেকে একটা শার্ট বের করে বোতাম ছাড়িয়ে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে বোতাম লাগাতে গিয়েও লাগালো না, গুটিয়ে ফেলল দুই হাত। মাথা কিঞ্চিত এলিয়ে দিতেই চৈত্রিকা ভরকে গেল, কারণ আয়নার মাধ্যমে স্পষ্ট অবলোকন করে যাচ্ছিল সাফারাতকে নিষ্পলক, স্থির। থতমত খেয়ে স্থির দৃষ্টি সরিয়ে ফেলতেই শোনা গেল সাফারাতের ভরাট গম্ভীর কণ্ঠস্বর, এদিকে আসুন। চৈত্রিকা হকচকানো স্বরে প্রশ্ন করে, আমি? রুমে অন্য কেউ আছে? আমার বউ তো একটাই, উঠে আসুন। চৈত্রিকা উঠে কাছে এগিয়ে গেল, পিছন থেকে হাত টেনে সামনে এনে দাঁড় করালো সাফারাত তাকে। কোমরে শক্তপোক্ত হাত রেখে চেপে নিয়ে আসলো বুকের কাছাকাছি, অতি নিকটস্থে। আচানক কাণ্ডে চৈত্রিকা কিংকর্তব্য বিমূঢ়। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে, শরীরখানাতে ছুঁয়ে যাচ্ছে মৃদু মন্দ সমীরণ। সাফারাত ওষ্ঠদয় দ্বারা ললাট ছুঁয়ে দিল, আদেশের সুরে বলল, শার্টের বোতামগুলো লাগিয়ে দিন। আজ থেকে এটা আপনার দায়িত্ব। শার্টের বোতাম খোলার অধিকার আপনার হলে লাগানোর অধিকারটাও আপনার, মিসেস চৈত্রমাস। চৈত্রিকা বোতাম লাগাতে সবেমাত্র হাত রেখেছিল শার্টের উপর। সাফারাতের শেষোক্ত উচ্চারিত বাক্য শুনে দু হাত কেঁপে উঠল, সহসা ধরাস করে উঠল বুক, হৃৎপিণ্ড। সরে যেতে নিলে শক্ত করে জড়িয়ে ধরল সাফারাত, চোখ রাঙিয়ে বলে উঠল, ডু ইট ফাস্ট। একটা কিছু বললেই লজ্জা আপনার, কই আমার লজ্জা হয় না কেন? চৈত্রিকার সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে বলে ইচ্ছে করল, আপনি তো বেহায়া, বেহায়াদের আবার কিসের লজ্জা? কিন্তু হায়, বেচারার মুখ দিয়ে এই কথা বের করতে পারল না।
এই বাক্য কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসা মানে আজ তার রেহাই নেই। চুপচাপ বোতামগুলো লাগিয়েও চৈত্রিকাও সরে এলো না সাফারাতের নিকট হতে। সে বাধা পড়েছে পুরুষালী শরীরের ঘ্রাণে, সেই চেনা পরিচিত ঘ্রাণ। নিশ্চয়ই আজও সেই পারফিউমটা লাগিয়েছে সাফারাত। নেশা লেগে আসছে চৈত্রিকার। ইচ্ছে করছে সাফারাতের বুকে মুখ গুজে দিতে, মনটা বাদ মানছে না। সীমা অতিক্রম করতে চাইছে, অধৈর্যকল স্পর্শ করতে চাইছে প্রশস্ত বুকখানায়। অতিশয় অত্যধিক আকুপাকু করছে হৃদয়স্থল, মন। সাফারাত এক দৃষ্টে তুখর দৃষ্টিতে চেয়ে থেকে বলে, নড়বেন না? আজ স্থির থাকবেন? পা ব্যথা করবে তো? নাকি উন্মাদ করে তুলতে চাইছেন আমাকে এই মুহূর্তে? মাত্র ফ্রেশ হয়ে এলাম চৈত্র, শ্বশুরবাড়ি যেতে হবে, শালি সাহেবা ওয়েট করছেন। ইট ইজ নট রাইট টাইম। চৈত্রিকা দ্রুত গতিতে সরে গেল। লালের আস্তরণ প্রলেপ পড়েছে দুই গালে। ও তো শুধু ঘ্রাণ নিচ্ছিল, আর সাফারাত কী থেকে কী ভাবল। কিঞ্চিত দূরত্ব হলেও নাচরন্ধ্রে হুড় করে প্রবেশ করছে নেশা ধরানো সেই ঘ্রাণ। চৈত্রিকার ইচ্ছে জাগলো একবার হলেও সেই পারফিউমটা ইউজ করার। কিছু একটা মনে পড়তেই শঙ্কা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, বাসায় কেন? মা, মিমু ঠিক আছে? ওদের কিছু হয়নি তো? ইতিমধ্যে বড় বড় শ্বাস ফেলা শুরু করেছে মেয়েটা অজানা ভয়ে। সাফারাতের হ্যাচকা টানে বুকে গিয়ে মুখ থুবড়ে পড়ল ও। পেশিবহুল হাত জোড়া দিয়ে চৈত্রিকাকে নিজের বুকে শক্ত কঠিনভাবে জড়িয়ে ধরল সাফারাত। হাসল ম্লান, লঘুস্বরে বলে উঠল, রিল্যাক্স, আমি থাকতে কারো কিচ্ছু হবে না। আমার চৈত্র মাসে সকল অশান্তি, দুঃখ, সুখ, আপনজন সব কিছুই আমার, একান্তই আমার। আজ থেকে আপনি শুধু মিষ্টি করে মৃদু মৃদু হাসবেন চৈত্র, ঠিক 8 বছর আগে সেই কলেজ জীবনের কিশোরী মেয়েটার মতো করে। চৈত্রিকা নীরবে নিস্তব্ধ হয়ে মুখ গুজে রাখল সাফারাতের বুকে। হৃদস্পন্দন বিনা বাধায় শ্রবণগ্রন্থিতে পৌঁছে যাচ্ছে। ভালোবাসার তীর হয়ে বর্ষার ফলার মতো বিধছে হৃদয়ের গহীনে। বাসায় এসে চৈত্রিকা স্তব্ধ হয়ে গেল সব কিছু শোনার পর। বোন যে এভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছিল, চৈত্রিকা তা মোটেও আন্দাজ করতে পারেনি। দিহানের মা, ফাহমিদা, সাফারাত, দিহান বসে আছে সোফায়। টুকটাক কথাবার্তা বলছেন সবাই। খাবারের টেবিলের উপর উঁচু করে মিষ্টির প্যাকেট সাজানো, সাথে রসমালাইও। মিম অস্থির হয়ে পুরো ঘরময় পায়চারি করছে। পরনে ওর কালো একটা রাউন্ড ড্রেস। চৈত্রিকা কোমরে এক হাত রেখে বলল, বিয়ে তো ঠিক হয়ে গেছে, এত অস্থির হবার কারণ? উফ আপু, নার্ভাস হব না, জীবনে প্রথমবার বিয়ে করলে কথা। মিমের কথা শুনে চৈত্রিকা বিস্তর হাসল। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে মিম। বিয়ে একবারই হয়, আর সে কিনা অস্থির হয়ে কি বলে ফেলল। চৈত্রিকা দুই হাতে মুখ চেপে ধরে বললে, আপু হাসব না একদম, ছোট বোনের সাথে জুলুম করলে খারাপ হয়ে যাবে কিন্তু। বাই দ্য ওয়ে, আন্টি কথা বলছে তোমার সাথে? না, আমি দেখে উনি হয়তো অনুশোচনায় ভুগবেন। আমি কিন্তু ওনার কাছে ভালো হতে পারবো না আপু, যতক্ষণ না উনি আমার বোনের কাছে সেদিনের জন্য মাপ চাইবে। উনি কষ্ট দিয়েছেন তোমাকে, কথার আঘাত যে হৃদয়ে ঠিক কতখানি রক্তক্ষরণ করে আমি জানি আপু। চৈত্রিকার গলায় কথা আটকে গেল মোবাইল মেসেজের টিউন কর্নে আসতেই। সাফারাত মেসেজ পাঠিয়েছে। এখান থেকে এখানে মেসেজ পাঠানোর ব্যাপারটা অদ্ভুত ও চিন্তিত ঠেকল চৈত্রিকার নিকট। ড্রয়িং রুমে আসুন চৈত্র, তাড়াতাড়ি আসবেন। মেসেজটা পড়েই ইতস্তত ভাব ছুটে গেল চৈত্রিকার। সাফারাত মোবাইল থেকে মুখ উঠিয়ে চৈত্রিকার দিকে তাকালো, সাথে তাকালো বাকি সকলে। দিহানের মাকে সালাম দেয় চৈত্রিকা। সাফারাত সাথে সাথে দুর্বোধ্য হেসে দিহানের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আরে মিটমাই 26 বছর বয়সী বউ চৈত্রিকা। চৈত্রিকা ভয়ার্ত দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকালো সাফারাতের দিকে। দিহানের মায়ের মুখ কালো আধারে ছেয়ে গেল নিমেষে, তবুও আলতো করে হাসলেন তিনি। ফাহমিদা হা করে তাকিয়ে রইলেন কেবল। সাফারাত এক বাক্যে সেদিনের কথাগুলোর চৈত্রিকাকে অপমানের জবাব দিয়ে দিল যেন। দিহান নতমস্তকে বিড়বিড় করে, শালা, আমার মাকে ছাড় দিলে না। আকাশে ঘনঘটা অন্ধকার, তারাদের উপস্থিতি নেই। মাঝে মাঝে গরম গরম শব্দে ডেকে চলেছে অন্তরিক্ষ। মেঘেরা গলে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ার তোড়জোড় চালাচ্ছে। চৈত্রিকা শাড়ি সামলে দ্রুত বেরিয়ে এলো। মায়ের বুকে পড়ে বধূবেশে সজ্জিত লাল টুকটুকে বেনারসি পরা মেয়েটাকে কাঁদতে দেখে ওর চক্ষু কোল ভিজে উঠল। শূন্যতায় খা খা করে উঠল মন।
কত দ্রুত হয়ে গেল সব কিছু। পিচ্ছি বোনটা আজ অন্য কারো বউ হয়ে বিদায় নিচ্ছে। খুশিতে অশ্রু ভিড় জমিয়েছে চৈত্রিকার নেত্রযুগলে। সব কিছু এত দ্রুত সুন্দর হচ্ছে কেন? বুঝ হওয়ার পর থেকে একটু একটু করে ভিতরে ভিতরে প্রতিনিয়ত দুঃখ নিয়ে বাড়ন্ত মেয়েটার আজ মনে হচ্ছে জীবনটা সুন্দর সুন্দর। জীবনে এক ফালিক সুখ নিয়ে আগমন করা ব্যক্তিটা। সামান্য দূরে দৃষ্টি স্থির করল চৈত্রিকা। সাফারাত পাঞ্জাবির হাতা গুটিয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। নিমেষেই তার অপলক চাহনিতে দৃষ্টি নিক্ষেপ করল ধূসর রাঙা চোখ দুটো। ভ্রু উঁচিয়ে তাকালো মানুষটা। চৈত্রিকা হতভম্ব হয়ে পড়ল। লজ্জায় অল্প স্বল্প আড়ষ্ট হয়ে চোখ দুটো সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। তড়িৎ বেগে হেঁটে এলো গাড়িগুলোর কাছে। ফাহমিদার বুক থেকে মাথা তুলে মিম ঝাপসা দৃষ্টিতে তাকালো পিছনে দাঁড়ানো বোনের দিকে। মায়ের কাছ থেকে সরে হামলে পড়ল সে বোনের বুকে। শাড়ি আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। কেঁপে উঠল শরীরখানা। চৈত্রিকা মিমকে জড়িয়ে ধরল। মাথায় ঠোঁট ছুঁয়ে মৃদু হাসল। বলল, কেঁদে মুখের অবস্থা খারাপ করে ফেলেছিস মিমু। দিহান কিন্তু অনেক মজা করবে পরে তোকে নিয়ে। কান্না থামা, কাল যাবো তো তোকে দেখতে। আর মা তো কাছে থাকবে এখন থেকে। মিম তবুও ছাড়ছে না চৈত্রিকাকে। কেউ বুঝিয়েও ওকে গাড়িতে তুলতে পারছে না। দিহানের ইচ্ছে করছে নিজের কপালে ঠুকতে দেয়ালে। এই মেয়ে যে এত ছিচকাদুনে সে ঘুণাক্ষরেও টের পায়নি। পাশে দাঁড়ানো সাফারাতের দিকে অসহায় দৃষ্টি নিবদ্ধ করে। মিনমিন করে বলল, ভাই পুরো রাত এখানে ফিরে যাবে, একটা কিছু কর। বউ কীভাবে নিয়ে যাবো? বেচারি কান্নে আমার সহ্য হচ্ছে না। আমার কন্যা পাচ্ছে, একটা মাত্র বউ আমার, কেঁদে কেটে দুর্বল হয়ে পড়ছে। যদি বেহুশ হয়ে যায়? সাফারাত মুখ দিয়ে উচ্চারণ করতে গিয়েও করল না। বিরক্ত হয়ে একটা চাপড় মারল দিহানের মাথায়। মাথা ঝিমঝিম করে ওঠে দিহানের। সাফারাত রাগী গলায় বলে উঠল, হারামি, লজ্জা শরম কর। আমার শালি সাহেব তোর বউ, উল্টা পাল্টা বললেই মায়ের খাবি। যা, বউকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসা, নয়তো এ রাত পার হয়ে যাবে বউবিহীন। চৈত্রিকা মিমকে বুক থেকে সরিয়ে দিল। দিহান ইতস্তত হয়ে একবার তাকালো সাফারাতের দিকে। ফলস্বরূপ চোখ রাঙানো দেখে ঝটপট কোলে নিল মিমকে। গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। লজ্জায় শরমে মাথা কাটা যাচ্ছে ওর। সাহস তো করলো, কিন্তু এখন লজ্জা লাগছে। মিম এক নাগারে অবিরত কেঁদেই যাচ্ছে। চলা শুরু হতেই আরও ডুকরে কেঁদে উঠল মেয়েটা। সহ্য করতে না পেরে দিহান টেনে বুকে নিয়ে এলো। শক্ত করে জড়িয়ে ধরে ব্যগ্র উত্তেজিত স্বরে বলে উঠল, এই মিমটিম, কাঁদবে না একদম। কষ্ট লাগে তো ভাই, কেঁদো না। কাল অথবা পরশু মাকে আমাদের বাসায় নিয়ে যাব, কেঁদো না প্লিজ। বুক থেকে মুখ তুলে ছোট ছোট করে তাকায় মিম। আক্রোশে ফেটে পড়ে দিহানের দিকে চেয়ে। আমি আপনার ভাই লাগে? থতমত খেয়ে গেল দিহান। মিমের কপালে অকস্মাৎ চুমু খেয়ে মৃদু হেসে প্রত্যুত্তর করল, বউ লাগো, দিয়ানের একমাত্র বউ। জবাবে হাসি পেল মিমের। হাসলো ও স্মিত। বুকে মাথা এলিয়ে রেখে বিড়বিড় করল, সুখের মুহূর্তগুলো দীর্ঘ হোক আমাদের সবার জীবন। কষ্ট আমি ভীষণ ভয় পাই। আপুর মতো শক্ত হয়ে সামলে নেবার সামর্থ্য আমার নেই। ফাহমিদা জ্ঞান হারিয়েছেন মিমের বিদায় লগ্নে। এক সপ্তাহর মাঝে প্রাণপ্রিয় দুটো মেয়ের বিদায়ে ভেঙে পড়েছেন তিনি। চৈত্রিকা মলিন মুখে পানি ঢালল মায়ের মাথায়। তোয়ালে দিয়ে মুছে দিয়ে গালে হাত ছুঁয়ে ডাকতে লাগলো, আম্মু, এই আম্মু, চোখ খোলো। ভালো লাগছে না, খারাপ লাগছে আম্মু। আজ আমাদের জীবনের সুখের দিন। আমাদের মিমুকে ভালো একটা মানুষের হাতে তুলে দিতে পেরেছি। বাবা থাকলে হয়তো খুশিতে কেঁদে দিত। আমি অনেক সুখী। তুমি তো আমার সুখের সংসার দেখতে চেয়েছিলে মা। আমি অনেক বেশিই সুখী। তোমার দোয়ায় আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যার সান্নিধ্যে কোনো দুঃখ আমায় স্পর্শ করতে পারে না। ফাহমিদার জ্ঞান ফিরতেই চৈত্রিকার গালে কপালে এলোপাথারি চুমু খেলেন তিনি। বসে রইলেন শান্ত হয়ে নীরবে। মায়ের কাছে কিছুক্ষণ বসে দরজা ফিরিয়ে চৈত্রিকা বেরিয়ে এলো। ড্রয়িং রুমে বসেছিল সাফারাত। চৈত্রিকাকে বেরিয়ে আসতে দেখেই রুমে গেল বড় বড় পা ফেলে। পিছু পিছু ঢুকলো চৈত্রিকা। বাড়িতে মেহমান নেই। আত্মীয় স্বজন না থাকায় বিল্ডিংয়ের সবাই উপস্থিত ছিল বিয়েতে। খুব বেশি আন্তরিক ছিল সকলে। মনে হচ্ছিল পুরো একটা পরিবার
বাড়িওয়ালা সাফারাতকে দেখে চৈত্রিকার মাথায় হাত রেখে বললেন, তুমি খুব ভাগ্যবতী মা, তোমার হাজব্যান্ড অনেক ভালো। বাড়িওয়ালার মুখে এমন একটা শুনে কিয়তক্ষণ ঘোরে ডুবেছিল চৈত্রিকা। সাফারাতের কোনো দিন ওনার সাথে সাক্ষাৎ হয়নি, বিয়েতে দেখলেও কথা হয়নি, তাহলে উনি এত প্রশংসা কেন করলেন? মিছে মিছে তো করেননি। সাফারাতের অগোচরে চৈত্রিকা বাড়িওয়ালাকে চেপে ধরে, অনুরোধ করে বলার জন্য 2 মাসের ভাড়া তিনি কেন নিলেন না, কারণ ওর মনে খটকা লাগছিল। বাড়িওয়ালা যখন উত্তর দিল তখন সবটা ক্লিয়ার হয়ে যায়, ভাড়া না নেওয়ার কারণ সহ। সাফারাত পিছে পিছে ঢাল হয়ে সব সামলেছে, এমনকি বাসা ভাড়া পর্যন্ত দিয়েছে। এই মানুষটাকে ধন্যবাদ জানানোর ভাষার অভাব চৈত্রিকার কাছে। দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। চৈত্রিকা মনে মনে পণ করে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দেবে সে। সাফারাতের মতো করে ভালোবাসতে পারবে না, তবে তাকে কখনো দুঃখও পেতে দেবে না। সুন্দর একটা পরিবার উপহার দেবে ও সাফারাতকে। বাহিরে ঝড় বইছে, বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে গাছগুলো ভেঙে পড়বে বাতাসের দাপটে। চৈত্রিকা দৌড়ে জানলা বন্ধ করতে গেল, লাগাতে গিয়েও থেমে গেল। বৃষ্টির পানির ছটায় ঠান্ডা বরফ হয়ে গেছে ফর্সা মুখশ্রী, শরীরটা কেঁপে কেঁপে উঠছে। প্রাণপুরুষের তপ্ত নিঃশ্বাস ঘাড়ে পড়তেই শীতল স্রোত নেমে যায় শিরদাঁড়া বেয়ে, বুকের ওঠানামা অস্বাভাবিক হয়ে পড়ল। সাফারাত হ্যাঁচকা টানে সামনে দাঁড় করালো চৈত্রিকাকে। প্রগাঢ় দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে মুখ গুজল গলার এক পাশে। ঠক ঠক করে কম্পায়মান চৈত্রিকার এক হাত মুঠোয় পুরে দীর্ঘ একটা শ্বাস টেনে নিল সাফারাত। চৈত্রিকার শ্বাসরুদ্ধকর অবস্থা। নিস্তব্ধ রুমে শীতল বাতাসের আনাগোনা, প্রিয় মানুষটার 2 চক্ষে ভয়ঙ্কর মাদকতা, প্রতিটি উষ্ণ ছোঁয়া গাঢ় প্রখর গভীর। আজ বৃষ্টি বুঝি সকল দুঃখ ধুয়ে নিচ্ছে, নতুন করে প্রকৃতিতে আগমন ঘটাবে সুখের। মিমের নাসারন্ধ্রে প্রবেশ করছে ফুলের সুবাস, সুবাসটুকু মোহনীয়। তার চেয়েও মোহনীয় দিহানের নিষ্পলক দৃষ্টি। প্রায় মিনিট 10 হবে এক নাগারে চেয়ে আছে সে মিমের দিকে। মিম আজ রাগল না, লজ্জাও লাগছে, বরঞ্চ হাসি পাচ্ছে ওর দিহানের চাহনিতে। দিহান হাত বাড়িয়ে কাছে টেনে নিল, পাঁজাকোলা করে বারান্দায় নিয়ে এলো। উন্মুক্ত বারান্দা, ছাদ নেই, বৃষ্টিতে ভিজে দুজনের জবুথবু অবস্থা, তবুও তাতে হেলদোল নেই কারো। দুজনে ডুবে আছে দুজনের মাঝে। মিমের সামনের চুলগুলো থেকে কপাল, নাক, ঠোঁট ছুঁয়ে গড়িয়ে পড়ছে জল। দিহান চেয়ে থাকতে থাকতে শুকনো ঢোক গেলে নিষিদ্ধ চাওয়াগুলো সজাগ হয়ে গেল। নিষিদ্ধ কেন হবে? সম্মুখে বক্ষস্থলের কাছাকাছি উপস্থিত মেয়েটা তার অর্ধাঙ্গিনী, বউ। ওষ্ঠাধর এগিয়ে নিতে মিম চোখ বুজে ফেলে, মুখ সরিয়ে নেয়। দিহান চমকে যায়, মাথা তুলতে প্রস্তুত হওয়া মাত্র মিম পাঞ্জাবি খামচে ধরে। এতেই যেন প্রকাশ পেয়ে গেল মেয়েটার সম্মতি। অনতিবিলম্বে আঁকড়ে ধরল দিহান তুলতুলে 2 অধর, শুষে নেয় জল। বৃষ্টির মাঝে রচনা করে নতুন এক প্রেমময় মুহূর্ত, ভালোবাসায় সিক্ত অনুভূতি। সুখের মুহূর্তগুলো দীর্ঘ হয় না, লম্বা হয় সুখের সময়গুলো। সুখের ছন্দে কেটে গেছে 3টে মাস। শ্বশুরবাড়ির মানুষগুলোর মাঝে মনের দূরত্ব বিশাল বিশাল হলেও এই 3টে মাসে চৈত্রিকাকে কোনো ঝামেলা পোয়াতে হয়নি। তবে সে চায় সুখটা ধরে রাখতে, নতুন করে নতুন ছন্দে সুখ রচনা করতে। সাফারাত অফিসের জন্য বেরিয়ে যেতেই ফটাফট রেডি হয়ে নিল চৈত্রিকা। সুফিয়া বেগমের রুমে আসতেই তিনি ঠোঁট ছাড়িয়ে হাসলেন, বললেন, চিনবে তো? চিনবো দাদি, দোয়া করবেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে শপিং মলের সামনে গাড়ি থেকে নেমে পড়ল চৈত্রিকা। নিজেদের গাড়ি আনেনি, কারণ ড্রাইভার বলে দেবে সাফারাতকে। ওই বাড়িতে যাওয়ার আগে কিছু নিয়ে গেলে ভালো হবে ভেবে শপিং মলে ঢুকলো। ঢুকতে না ঢুকতেই যাকে দেখল তাতে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল চৈত্রিকা। মোবাইলের গ্যালারিতে সেভ করা ছবিটা ভালোভাবে দেখে লোকটার সঙ্গে মিলিয়ে নিল। হ্যাঁ, উনি সেই ব্যক্তি, ওনার কাছেই তো যাচ্ছিল ও। এখানেই পেয়ে গেল। উল্কার গতিতে ছুটতে শুরু করে চৈত্রিকা দোতলায় অবস্থান করা লোকটার দিকে। কিন্তু তার পূর্বেই মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় কেউ। বাধা প্রদানকারীকে দেখে ঘৃণায় রি রি করে উঠল সমস্ত দেহ কায়া। কণ্ঠে তেজ ঠেলে বলে উঠল, আপনি আমার সামনে কেন দাঁড়িয়ে আছেন তাহাব ভাই? তাহাব হাসল, প্রশ্ন করল, কেমন আছো? আপনার না জানলেও চলবে।
পথ ছাড়ুন, নইলে। নইলে? আপনি কি শপিং মলে সিনক্রেট করতে চাইছেন? যদি বলি হ্যাঁ। কথাটা বলেই বাঁকা হেসে চৈত্রিকার এক হাত চেপে ধরল তাহাব। হিসিয়ে বলে উঠল, সেই দিন তোর প্রেমিক আমার সাথে যা করেছে তা আজ ভরা শপিং মলে করবো আমি। নিজের মান সম্মানের পরোয়া করব না, সবার সামনে বদনাম করে দিব তোকে। তোর হাজবেন্ডের জন্য আমার জব চলে গিয়েছে, নারীদের হেনস্থা করে কেস দিয়েছে। চৈত্রিকা জোর করে টেনে হাত ছাড়িয়ে নিল, সপাটে চড় বসালো তাহাবের গালে, আঙুল তুলে বলল, ভুলেও দ্বিতীয়বার সাহস করবি না। সাফারাতের কানে পৌঁছালে এবার আর শ্বাসটাও ফেলতে পারবি না। কিন্তু আমি ওনার কানে পৌঁছানোর আগেই তোর শরীরের সব রক্ত ঝরিয়ে ফেলব। স্টে অ্যাওয়ে ফ্রম মি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়া তাহাবকে পাশ কাটিয়ে উপরে উঠে এলো চৈত্রিকা। এত বাজে একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানলে আজ কখনোই বের হতো না। উপরের সবগুলো দোকানে লোকটাকে তন্ন তন্ন করে খুঁজল, গেল কোথায়? ট্রায়াল রুমে যায়নি তো? চৈত্রিকা একপাশে দাঁড়িয়ে পড়ল, বড় বড় শ্বাস ফেলতে লাগলো। হঠাৎই অন্ধকার হয়ে আসতে শুরু করে সব কিছু। নেত্রযুগল নিমিলিত হয়ে আসে, দেহের ভার ছেড়ে লুটিয়ে পড়ল শপিং মলের মেঝেতে। ধীরে ধীরে পল্লব ঝাঁকিয়ে চক্ষু মেলে চৈত্রিকা। নিমেষেই নেত্রে ভাসমান হয় দুটো রক্তিম চোখের রসপূর্ণ চাহনি, তুখর দৃষ্টি। নড়েচড়ে উঠে বসার চেষ্টা করল সে। হাত বাড়িয়ে বসে পাশে বসা মানুষটার বলিষ্ঠ হাত আঁকড়ে ধরতে চাইলে সে পিছিয়ে যায়, ধরতে দেয় না হাতটা। ভিতরে ভিতরে হু হু করে কেঁদে ওঠে চৈত্রিকার মন। বিনা সাপোর্টে নিজেই বসল উঠে। দূরে দাঁড়ানো মানুষটার দিকে নিনিমেষ চেয়ে ক্ষীণ স্বরে ডাকল, সাফারাত। মানুষটা ফিরল না, একটাবার ঘাড় বাঁকিয়ে চাইল না পর্যন্ত। এত রাগ, এত ক্রোধ! সামান্য না বলে বাড়ি থেকে বের হয়েছে বলে এত রাগ করতে হয়? চৈত্রিকা গলা বাড়িয়ে আবারও ডেকে উঠল, শুনুন প্লিজ সাফারাত। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো সাফারাত, নিক্ষেপ করল তীক্ষ্ণ চাউনি, ভরাট গলায় বলল, বলুন। কণ্ঠে রাগের আভাস স্পষ্ট, প্রকাশ্যে তা বোঝাতে চাইছে না বলে চেপে রাখার প্রয়াস। তবুও একটু একটু বহিঃপ্রকাশ ঘটছে কণ্ঠে, চেহারায়, আচরণে। চৈত্রিকা সূক্ষ্ম ব্যথা অনুভব করল, নতজানু হয়ে বলতে শুরু করলো, আপনি আমার সাথে রাগ করে থাকবেন না প্লিজ। আমার ভুল হয়েছে আপনাকে না জানিয়ে শপিং মলে যাওয়া, বাড়ি থেকে বের হওয়া। আমার সাথে কথা বলুন। সাফারাত ঝাঝালো দৃষ্টিতে তাকালো, বড় বড় পা ফেলে চৈত্রিকার অতিশয় নিকটে বসল। মাঝে দূরত্ব কিঞ্চিত পরিমাণ, দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, শপিং মলে কেন গিয়েছিলেন? চৈত্রিকা তৎক্ষণাৎ জবাব দিতে ব্যর্থ হলো। কি বলবে সে? আপনার বাবার পিছনে গিয়েছিলাম। এটা এই মুহূর্তে জানলে সাফারাত ধ্বংস করে দেবে সব কিছু, কারণ তার মনে এখন বাবার জন্য ঘৃণা ছাড়া যে কিছুই নেই। চৈত্রিকা মিনাকে পুনরায় জিজ্ঞেস করেছিল সাফারাতের বাবার ব্যাপারে। প্রত্যুত্তরে সে পূর্বের মতোই বলে, তার মা এতটুকুই বলেছিল, মৃত্যুর সময় সাফারাতের মা প্রেগনেন্ট ছিল। সাফারাতের বাবা অন্য কাউকে বিয়ে করে ফেলেছিল। সাফারাতের দিকে মুখ ফিরিয়ে তাকায়ও নি, খোঁজ নেয়নি। চাচা চাচিরা অনেক বাজে ব্যবহার করেছে ওর সাথে, এতটুকুই জানি মিনা। চৈত্রিকা সবটা শুনল চুপ করে, শুনেও বিশেষ লাভ হয়নি, সবটাই ধোঁয়াশা রয়ে গেল। কে বলবে ওকে সবটা খোলামেলা করে? বাহুতে চাপ অনুভব করতেই চৈত্রিকা সম্বিত ফিরে পেল, সতর্ক স্থির দৃষ্টি নিবদ্ধ করে সাফারাতের দিকে। এক বাহুতে আলতো করে চেপে ধরেছে সাফারাত, অক্ষিপটে এখনও দাউ দাউ করে জ্বলছে যেন। রাগের ছটায় ধরাস করে কেঁপে উঠল চৈত্রিকার সমস্ত দেহ। সাফারাত ঝাঝালো গলায় আওড়ালো, কথা বলছেন না কেন আপনি? উত্তর দিন চৈত্র। আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। চৈত্রিকা ভোরকে যাওয়া কণ্ঠে আমতা আমতা করে উত্তর দিল। ক্লান্ত হতাশাজনক নিঃশ্বাস ছাড়ল সাফারাত, দূরে সরে গিয়ে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে উঠল, এর জন্য কি লুকিয়ে বের হওয়া ভীষণ প্রয়োজন ছিল চৈত্র? চৈত্রিকার নয়নযুগল বিস্ফোরিত হয়ে উঠল। সাফারাত কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলতেই দ্রুত গতিতে চোখ সরিয়ে নিল ও, নয়তো ধরা পড়ে যাবার আশঙ্কা রয়েছে। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে দেওয়ার প্রয়াস চালায়। লুকিয়ে কেন যাব? অথচ বিন্দুমাত্র তেজের চিহ্ন নেই ওর কণ্ঠে, বরং দেহের ন্যায় কণ্ঠও যেন কাঁপছে ঠক ঠক করে। মিথ্যা বলা যে কত কষ্টকর তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে চৈত্রিকা। তবে কিছু কিছু মিথ্যে যে জীবনে সুখ বয়ে আনে।
আজ একটা মিথ্যে বলার দরুন ও বাবা ছেলেকে এক তো করতে পারবে। সাফারাতের সুখের জন্য এমন হাজারটা মিথ্যে বলতে কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না সে। মনে মনে ক্ষমা চাইল আল্লাহর নিকট। সাফারাত হাত মুঠো করে ঠোঁট এলিয়ে হাসল, বলল, আমি বের হওয়ার সাথে সাথে বের হয়ে যাওয়া, তাও বাড়ির গাড়ি ছাড়া থাকি লুকিয়ে যাওয়া নয় চৈত্রিকা। আজ যদি দাদিকে ফোন না দিতাম তাহলে জানতেই পারতাম না আপনি বাইরে গিয়েছেন। আপনার নাম্বারে কল না দিলে এটাও জানতে পারতাম না আমার বউ অতিরিক্ত স্ট্রেসের কারণে শপিং মলে বেহুশ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। কিসের এত চিন্তা আপনার মিসেস চৈত্রিকা? কোনো দিন কঠিন কঠিন পরিস্থিতিতেও এক ফোঁটা অশ্রু বিসর্জন না দেওয়া মেয়েটার চোখ থেকে আজ অবাধে জল গড়িয়ে পড়ছে। এ যেন বাঁধ ভাঙা ঢেউ। সাফারাতের এক একটা তাচ্ছিল্যের তীর চৈত্রিকা ডাক ওর কলিজা এসে বিঁধেছে। শ্বাস চেপে ধরেছে। নিষ্প্রভ স্বরে ভাঙা কণ্ঠে ডাকল চৈত্রিকা সাফারাতকে। বিছানা ছেড়ে ঝড়ের বেগে হামলে পড়ল শক্তপোক্ত প্রশস্ত বুকটায়। দুই হাতে শার্ট খামচে ধরে বলে উঠল, আমায় চৈত্রিকা ডাকবেন না প্লিজ, ডাকবেন না আপনি চৈত্রিকা, আমি আপনার চৈত্র মাস সাফারাত। কথাগুলো বলেই বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। সাফারাত দুই হাতে আবদ্ধ করে নিল চৈত্রিকাকে। গলায় মুখ গুজে অস্থির ফাঁকা স্বরে বলে উঠল, আমার কাছ থেকে কিচ্ছু লুকাবেন না চৈত্র। আপনি আমার সুখ। পৃথিবীতে আর কোনো সুখ চাই না আমার, শুধু আপনাকে চাই, আমার চৈত্র মাসকে চাই। কেউ কেউ জীবনে হাজারো ত্যাগের বিনিময়েও কারো জীবনের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না। আবার কেউ কিছু না করেই কারো সুখের কারণ হয়ে যায়। প্রাণপণে সেই মানুষটা খুঁজে বেড়ায় তার প্রিয় মানুষটার সুখের আশায়। সুখ কে না চায়, সবাই চায়। অবকা অবহেলিত হয় দুঃখ। চৈত্রিকার অন্তঃস্থলে অনাবিল প্রশান্তির হাওয়া সমীরণ বয়ে যাচ্ছে। আরও একটাবার দ্বিধান্বিত হয়ে পড়ল সে। দাদি জেনেও কেন জানালো সাফারাতকেও ও বাহিরে? আর যেই মানুষটা বলছে ওর মাঝেই সকল সুখ নিহিত, তার জন্য নতুন করে সুখ কেন খুঁজতে যাবে? হিতে বিপরীত হয়ে যাবে না তো? চৈত্রিকা মুখ তুলে কোনো কিছু না ভেবে অকপটে প্রশ্ন করে বসল, ডক্টর বলেছে আমি স্ট্রেসের কারণে বেহুশ হয়ে গিয়েছিলাম, আর কিছু নয়। সাফারাত কপাল কুঁচকে চাইল। ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞাসা করে, আর কিছু হওয়ার কথা ছিল? চৈত্রিকা হকচকালো। দুই গালে হুট করে লাল বর্ণ ছেয়ে যায়। সাফারাত দেখার আগে ওর বুকে মুখ লুকিয়ে ফেলল। কি না কি ভেবেছিল ও গত কয়েকদিন ধরে। 5 তলা বিশিষ্ট একটি ভবন। গাড়িতে বসে ভবনটার দিকে অপলক তাকিয়ে রইল চৈত্রিকা। সন্ধ্যের আকাশে লালচে কমলার সমিষ্ট ছড়িয়ে আছে। পাখিরা নিজেদের নেড়ে ফিরে যাচ্ছে আকাশপথ পাড়ি দিয়ে, ডানা মেলে। মৃদু মৃদু বাতাসও বইছে। পরিবেশটা অত্যধিক মনোরম, নির্মল। কয়েক গাছে চুল উড়ে এসে পড়ছে চৈত্রিকার গলায়, গালে, ললাটে। ব্যস্ত হাতে চুলগুলো ঠিক করে গাড়ি থেকে নেমে পড়ল সে। সাফারাত নিঃশব্দে গাড়ি নিয়ে চলে গেল। মিনিট খানেক পর ফিরে এলো পার্কিং করে। চৈত্রিকা তখনও আগের অবস্থানে ঠাঁই দাঁড়িয়ে। নজর ফেলতেও যেন ভুলে গেছে ও। মুখ উপরের দিকে করে নিষ্পলক তাকিয়ে আছে। এত সুন্দর গাছ এর আগে কখনো দেখেনি ও। ছোট ছোট গোলাপ পাপড়ি ওর উপর ঝরে পড়ছে। চৈত্রিকা নিজের আঁচল পেতে দিল। পাপড়িগুলো উড়ে এসে জড়ো হতে লাগলো ওর আঁচলে। খুশিতে আটখানা হয়ে পড়ল সে। ডুবে গেল আশেপাশে। চিকন চিকন অধরে ফুটে উঠল হাসি, মৃদু হাসি। সাফারাতের হৃদয় জুড়িয়ে গেল এমন একটা মুহূর্ত দেখতে পেয়ে। হেঁটে এলো সে চৈত্রিকার কাছাকাছি। পিছন থেকে বলে উঠল, এটা চেরি ব্লসম, চিনেন? চৈত্রিকা মাথা নাড়ায়, বলে, চিনি, কিন্তু কখনো সরাসরি দেখিনি। এখানে কে লাগিয়েছে? আমার নজরেই সরাতে পারছি না। খালামুনি এনেছেন জাপান করতে গিয়ে। জাপানে চেরি ব্লসমের রাজ্য আছে। আমিও একবার গিয়েছিলাম। খালামুনির চেরি ব্লসম খুব পছন্দের। জার্মানিতেও বাড়ির বাগানে অনেকগুলো লাগিয়ে রেখেছেন। চৈত্রিকা চমকিত নয়নে তাকালো, প্রশ্ন করল, বাংলাদেশে চেরি ব্লসম হয়? হয়তো। আমি সিলেটে চেরি ব্লসম দেখেছি কয়েক মাস আগে একটা মেরি গার্ডেন করতে গিয়ে, তবে মাত্র একটা গাছ, এখন তো বিলুপ্ত প্রায়। চৈত্রিকা কথা বাড়ালো না। প্রাকৃতিক সৌন্দর্যের যত তারিফ করবে ততই যেন কম হবে। প্রকৃতির সুন্দরের অভাব নেই। শুধু এতটুকুই বলল, আপনি আঁচলের চেরি ব্লসমগুলো নেই? সাফারাত মাথা নাড়িয়ে সায় দিল। 4 তলায় থাকে আয়ান ও সিনথিয়ার ফ্যামিলি। পুরোটা অ্যাপার্টমেন্টই ওদের। কিন্তু সারা বছর জার্মানি থাকে বলে 4 তলা ছাড়া
বাকিগুলো ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে। শুধুমাত্র মাতৃভূমির টানে মাঝে মাঝে এখানে এসে 1-2 মাস কাটিয়ে যায়। নিঃশ্বাসে ভরিয়ে দিয়ে যায়। নিস্তব্ধ হয়ে পড়ে থাকে 4 তলার ফ্ল্যাটে। চৈত্রিকাদের এখানে আসার বিশেষ কারণ নেই, তবে সিনথিয়া সেই দুপুর থেকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে সন্ধ্যার দিকে ওদের বাসায় উপস্থিত হতে। কেন জিজ্ঞেস করলে রেগে মেগে মেয়েটা বলে ওঠে, আমার বাসায় আসতে কারণ লাগবে? এই তোর ফ্রেন্ড আমি আর সারাফাত, ওর তো খালাতো ভাইয়ের বাসা। একটাবার আমার ছেলেটাকে দেখতেও আসলি না, পর হয়ে গেলাম তাই না? ইন্টারন্যাশনাল ব্ল্যাকমেল আসতে বাধ্য হলো। তাছাড়া আয়মানকে দেখার ইচ্ছে ছিল চৈত্রিকার। সাফারাতকে বলিয়ে ওকে বাসায় নিয়ে যাবে ভেবে রেখেছিল। লেফট এসে 4 তলায় থামতেই ওরা বেরিয়ে এলো। ফ্ল্যাটের দরজা খোলা, তাই কলিং বেল চাপার কাজটা করতে হলো না ওদের। চৈত্রিকার হাত ধরে ভিতরে ঢুকতেই বিস্ময়কর দৃষ্টিতে তাকালো সাফারাত। সামনের মানুষটাকে দেখে চৈত্রিকা নিজেও অবাকের চরম পর্যায়ে। সুন্দর ছিমছাম গড়নের একজন মহিলা দাঁড়িয়ে, মাথার চুলগুলো হালকা ব্রাউন কালার, ঠিক আয়মান ও আয়ানের মতো। কিন্তু চেহারা গড়ন দেখে চৈত্রিকার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। নিজের দুচক্ষে যেন সাফারাতের জন্মজাতিকে দেখতে পাচ্ছে ও। পুরো মিল না হলেও চোখে হারায় অনেক মিল, চেহারায় অনেক মিল। মহিলাটা এগিয়ে এসে সাফারাতের সামনে দাঁড়ালো। সাফারাত হাসলো, মাথা নুইয়ে মহিলাটাকে জড়িয়ে ধরে বলল, আই এম সারপ্রাইজড খালামণি। এটা সাফারাতের খালামণি? ওর মায়ের চাচাতো বোন, অথচ কে মিল দুজনের চেহারার। কে বলবে দুজনের ভিন্ন 2 মার সন্তান? চৈত্রিকা সাফারাতের মার ছবি দেখেছে ওদের বেডরুমে। শুধু একটা নয়, অনেকগুলো ছবি আছে কক্ষের দেয়ালের একাংশ জুড়ে। ছবিগুলো প্রমাণ করে দেয় সাফারাতের জীবনে ওর মা ঠিক কী ছিল, কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। সাফারাতের খোলা আলো চুমু খেলো সাফারাতের কপলে। গালে হাত রেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, কত মাস দেখিনি আমার ছেলেটাকে। জানিস, তোকে দেখার জন্য তোর খালুকে ফেলে চলে এসেছি। তোদের জন্য আমার বাড়িটা শূন্য শূন্য লাগছিল। তুই তো আমার ছেলে। সিয়া তোকে গর্ভে ধারণ করলেও তুই আমার ছেলে। তোকে ছাড়া ভালো লাগে না। চল না আমার সাথে জার্মানি। ওইখানে থেকে বিজনেস আগেও তো করেছিস, এখনও চল। তোর বউকে নিয়ে চল। এখানে তো কেউ নেই, তোদের নিয়ে আমার ভয় হয়। আমার ছেলে আমার চোখের সামনে থাকলে ভালো থাকবো আমি। কথাগুলো বলে আলো চৈত্রিকার দিকে তাকালেন। চৈত্রিকার হাতটা ধরে বলে উঠলেন, তুমি সেই মায়াবিনী? জানো, তোমার জন্য আমার সাফারাত নিজের ধারে কাছে একটা বিদেশিনীকেও ঘেঁষতে দেয়নি। আমারই বান্ধবীর মেয়ে জাইফা ওকে অনেক পছন্দ করত। আমি তো বিয়ের কথাও পাকা করে ফেলেছিলাম, কিন্তু আমার ছেলেটা তোমার জন্য পাগল হয়ে ছুটে এলো বাংলাদেশ। অপরূপ সুন্দর তুমি চৈত্র, ভালো রেখো সব সময় আমার ছেলেটাকে। চৈত্রিকা 2 অধর প্রসারিত করে ওনাকে জড়িয়ে ধরলেন। খুশি হয়ে গেলেন আলো। আবেগ আপ্লুত হয়ে বলে উঠলেন, তুমি নিমেষেই মন কেড়ে নেওয়ার যোগ্যতা রাখো মিষ্টি মেয়ে। এখন তো আমি একদমই তোমাদের ছাড়ে থাকতে পারবো না। আমার সাফারাত, আয়মান, সিনথিয়া, আয়ান, চৈত্র সবাইকেই চাই। পরিপূর্ণ চাই আমার বাড়িটা। সাফারাত আলো বেগমের গালে লেগে থাকা জল মুছে দিল। ক্লান্ত নিঃশ্বাস ছেড়ে সোফায় গা এলিয়ে দিল। সিনথিয়া আয়ানের দিকে চেয়ে বলে উঠল, তোর মাকে বল বুড়ি হয়ে আবেগে জল না ভাসাতে, এখনো হানিমুন বাকি। এটা সারতে না হয় জার্মানি যাব। হু হা করে অষ্টহাসিতে ফেটে পড়ল সিনথিয়া আয়ান। আলো বেগমও হেসে উঠলেন। ছোট্ট আয়মান কোনো কিছু না বুঝলেও বল হাতে নিয়ে তাল মিলিয়ে হাসল সবার সাথে। খালার সাথে সাফারাতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। নিজ হাতে নতুন করে গড়েছেন তিনি সাফারাতকে। চৈত্রিকা লজ্জায় নখ দিয়ে ফ্লোর আঁকড়ে ধরল। নতমস্তকে দাঁড়িয়ে রইল মেয়েটা। সিনথিয়া এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে, উৎফুল্ল কণ্ঠে বলল, অগ্রিম কংগ্রেচুলেশনস ডিয়ার। চৈত্রিকা ফিসফিস করে বলল, কেন? সিনথিয়া কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, হানিমুনের জন্য। নিমেষে চৈত্রিকা আহাম্মক বনে গেল। মাথাটা আবারও চক্কর দিয়ে উঠল ওর। ছাদে দাঁড়িয়ে ভানু সরানো দেখছে চৈত্রিকা এক নজরে। আকাশের বুকে মিটিমিটি জ্বলছে 10-12টা ফানুসবাতি। ছাদে ছোটাছুটি করে খেলে বেড়াচ্ছে কিছু বাচ্চা, সাথে আয়মানও। সিনথিয়া একটু পরপর ছেলেকে চোখ রাঙাচ্ছে, সাবধান করছে, দৌড়াতেও নিষেধ করছে।
তবুও নিরলস ভঙ্গিতে মায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আয়মান নিজের মন মতো চলছে। চৈত্রিকার অধরে হাসি রেখা প্রতীয়মান হলো। প্রচণ্ড অবাক হলো ও মুহূর্তেই আয়মান নামক ছোট একটা বাচ্চা ছেলের অ্যাটিটিউড দেখে। একটা বাচ্চা মেয়ে ওদের অ্যাপার্টমেন্টেরই। মেয়েটা ওর পাশে বসতে আয়মান উঠে সরে গিয়ে বসে। মেয়েটাকে গা পর্যন্ত ঘেঁষতে দেয়নি। এতটুকু একটা ছেলের অ্যাটিটিউড দেখে চৈত্রিকা নিজেই বিস্মিত, ফিদা। নিমেষে ওর মনে পড়ল সাফারাতের কথা। এ যেন পুরোই সাফারাতের অবিকল। কলেজ জীবন থেকেই চৈত্রিকা সাফারাতের এমন রূপের সাথে পরিচিত। সে ব্যতীত সাফারাতের সান্নিধ্যে যাওয়ার সাহস পেত না কোনো মেয়ে। সাফারাত নিজেই ভিড়তে দিত না, অনুমতি ছিল কেবল চৈত্রিকার। আয়ামান হয়তো ছোট থেকে সাফারাতকে দেখে অভ্যস্ত, তাই তো এই ছেলেটা ও সাফারাতের ব্যক্তিত্ব ধারণ করে চলেছে নিজের মাঝে। আলো বেগমের দীর্ঘ 1 বছর পর বাংলাদেশে আসা উপলক্ষে তিনি নিজেই অ্যাপার্টমেন্টের সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছেন। ছাদে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, পুরোই যেন একটা ফ্যামিলি পিকনিক। ভাড়াটিয়ারা পরিবারের মতোই একসাথে মিলেমিশে সব করছেন। মানুষ এত মিশুক হয়, আলো বেগমকে না দেখলে তার ধারণা আজীবন হয়তো ভুলই থেকে যেত, মনে দাগ কেটে সজীব হয়ে থাকতো শুধু এত বছরের ধনী মানুষদের কাছ হতে লাঞ্ছিত হওয়ার সময়গুলো, স্মৃতিগুলো। সিনথিয়ার গলার আওয়াজে নড়ে চড়ে দাঁড়ায় চৈত্রিকা। সিনথিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল,